পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়াল গাইডলাইন দেওয়া হয়েছে, সঙ্গে ফর্মও প্রকাশিত করা হয়েছে। যে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে বা ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে এবার চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল পেজ রয়েছে, ভেরিফাইড পেজ রয়েছে। সেই পেজ থেকে বাংলায় যে ইনুমারেশন ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা এসআইআরের, সেই ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে ফর্মটা ছোট্ট করে দেখাচ্ছি। তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ফর্মটা আপনারা পূরণ করবেন, এই ফর্ম পূরণের সঙ্গে আপনাদের অতিরিক্ত কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। অর্থাৎ কোনো ডকুমেন্ট আপনাদেরকে ফর্মের সঙ্গে জমা দিতে হবে না, এমনই কিন্তু দাবি করা হয়েছে। আচ্ছা, এই যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে পেজটা, এখানে কি বলা হয়েছে এবং ডকুমেন্ট লাগবে কিনা এই বিষয়ে কী তথ্য দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন, বাংলা ফর্মটা, চলুন সেটা আপনাদেরকে দেখাই এবং গাইডলাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার নির্বাচন কমিশনের তরফ থেকে যে বাংলা ফর্মটি দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে ওপেন করেছি। আচ্ছা, এই বিষয়ে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। যাই হোক, আগে ফর্মটা আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম। এই জায়গায় যিনি বিএলও আপনার এলাকায় কাজ করবেন তার নাম নাম্বার থাকবে, এখানে কিন্তু ব্লার করা রয়েছে। জাস্ট এটা কিন্তু একটা এক্সাম্পল ফর্ম। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই যে ইংরেজি ফর্মটা আগে আপনাদেরকে ফিল আপ করা দেখিয়েছিলাম, সেম একইভাবে কিন্তু এই ফর্মটাও আপনারা ফিল আপ করতে পারবেন। আগেরটায় ইংরেজিতে লেখা ছিল, এটা বাংলায় লেখা রয়েছে। আচ্ছা, এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে ভোটারের নামে ফর্মটা আসবে সেই ভোটারের নাম, ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে। বিধানসভার যে নাম সেগুলো দেওয়া থাকবে। এই জায়গায় ভোটারের জন্য একটা কিউআর কোড দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটা দেওয়া রয়েছে। আপনাকে কী করতে হবে, এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। এই রকম একটা ছবি কিন্তু আপনারা বানিয়ে নেবেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। তো যাই হোক, মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি একটা এখানে লাগাবেন। এবারে কি করতে হবে দেখুন, জন্ম তারিখ, তো জন্ম তারিখে প্রথমে তারিখ, মাস, তারপরে বছর এখানে কিন্তু আপনারা লিখে দেবেন। যেমন ধরে নিন 29 তারিখ 7 মাস, আর বছরে ধরুন 1993। তো এই রকমভাবে কিন্তু আপনারা জন্ম তারিখটা লিখে দেবেন। এরপরে আধার কার্ডের নাম্বার, একইভাবে ইংরেজি ফর্মেও কিন্তু এইরকমই ছিল। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন ঐচ্ছিক। আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, তবে আপনাদেরকে বলবো আপনারা দিয়ে দেবেন, সেটাই ভালো। এরপর মোবাইল নাম্বার, তো এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা, চালু মোবাইল নাম্বারটা, এই দিকে কিন্তু কিছু লিখবেন না। যা লিখবেন এই যে ডায়েরিটা টানা রয়েছে দেখতে পাচ্ছেন, লাইনটা টানা রয়েছে এর এই ডান দিকে, তো এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি এর আগে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রেখেছিলেন সেটা দিলেই ভালো হয়। আর যদি লিঙ্ক না থাকে তাহলে যে কোনো একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার বাবা বা অভিভাবক, যদি আপনার বাবা থেকে থাকেন বা আপনার বাবা যদি আপনার গার্জেন হন সেক্ষেত্রে বাবার নাম, আর আপনার বাবার পরিবর্তে যদি আপনার অন্য কেউ গার্জেন হয় বা অভিভাবক হয় তার নামটাও আপনি এখানে দিতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে, যদি আপনার পিতা বা আপনার স্বামীর অভিভাবক, অর্থাৎ আপনার অভিভাবক যিনি, গার্জেন যিনি, তার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। একইভাবে মায়ের নাম, এই জায়গায় মায়ের নাম বসাবেন, আর সঙ্গে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে এই জায়গায় বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরও একটা তথ্য দেখিয়ে দিই। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মায়ের ইপিক নাম্বার, এখানে তো বসালেন। স্বামী বা স্ত্রীর নাম, যদি কোনো পুরুষ আবেদন করেন তার স্ত্রীর নাম বসাতে পারেন, আর যদি কোনো ধরুন মহিলা আবেদন করছেন তিনি তার স্বামীর নাম এখানে বসাতে পারেন। এরপরে স্বামী বা স্ত্রী যার ক্ষেত্রে যেটা হবে আর কি, তার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় কিন্তু বসাতে পারেন যদি থাকে। ঠিক আছে, এইটুকু হয়ে গেল। এরপরে এই যে জায়গাটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু নূতনভাবে যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা এই জায়গাটা ফিল আপ করবেন, আর যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের পরিবারের অন্য কোনো সদস্যের নাম আছে, তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন। আচ্ছা, আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই। এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে এই যে ফর্মটা আপনারা পূরণ করবেন, এই ফর্মটা পূরণ করার সময় কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্ট বা কাগজ হয়তো আপনাদেরকে জমা দিতে হবে না বা জমা দেওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনের যারা আধিকারিক বা একটা পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো, আর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি। আর মহিলারা যারা আবেদন করবেন তারা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন, নির্বাচকের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন।
আপনি যদি মহিলা হন আপনার নাম লিখবেন, ইপিক কার্ডের নাম্বার লিখবেন, বা যার নাম রয়েছে তার নামটা লিখবেন, তার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। কোন সালের ভোটার কার্ডের নাম্বারটা দেবেন? দেখুন, সর্বশেষ যে এসআইআর তো পশ্চিমবঙ্গে লাস্ট হয়েছিল 2002 সালে। তো 2002 সালের যে ভোটার লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে দেবেন। লাস্ট যে এসআইআরে আপনার ডিটেলস সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে, ফলে পুরনো তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে। আচ্ছা, এখানে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসআইআর সেটা নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনার এসআইআর তালিকায় নাম থাকলে সেই সমস্ত তথ্য আপনারা দিতে পারবেন। এই জায়গায় আত্মীয়ের নাম লিখে দেবেন। আবারও বলছি, এখানে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, তার ইপিক নাম্বার, তারপর তার আত্মীয়ের নাম অর্থাৎ তার ফ্যামিলির যদি কারো নাম থেকে থাকে, যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে স্বামীর নাম দেবেন। স্বামীর সঙ্গে যদি যা সম্পর্ক, তো এখানে যদি আপনার স্বামীর নাম দেন সেক্ষেত্রে এখানে স্বামী লিখে দেবেন। জেলা, তো যে জেলায় আপনার এসআইআর লিস্টের নাম ছিল সেই জেলার নাম, সেই রাজ্যের নাম, সেই বিধানসভা কেন্দ্রের নাম, বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনি মহিলা হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন এবং ধরুন 2002 সালের লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার স্বামীর নাম দিয়ে ওই যে অভিভাবকের জায়গা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের জায়গা, তো এখানে আপনার স্বামীর নাম দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। তাছাড়া 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, এমনিতেই আপনি আপনার স্বামীর নাম দিয়েও যদি ভেরিফিকেশান করেন সেক্ষেত্রে কিন্তু এসআইআর লিস্টের নাম উঠে যাবে। যেহেতু ম্যাপিংয়ে মোটামুটি একটা ধারণা রয়েছে, ম্যাপিংয়ে কিন্তু আপনার কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কি না সেটা কিন্তু নির্বাচন আধিকারিকরা দেখে নিচ্ছেন এবং তারা কিন্তু বুঝতে পেরে যাবেন। ফলে আপনি স্বামীর নাম দিলেও আশা করি স্বামীর নামেই আপনার এসআইআর তালিকায় নামটা কিন্তু উঠে যাবে। যাই হোক, এইটুকু বুঝতে পারলেন। এবার যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা কিন্তু এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ফিল আপ করবেন। কীভাবে করবেন? তো এখানে দেখুন বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে আছে। এক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেরও কোনো রাজ্যে হলে সেটাও কিন্তু চলবে। তার নাম, যাকে দেখিয়ে আপনি এসআইআর করতে চাইছেন তার নাম দেবেন, তার ইপিক নাম্বার দিয়ে দেবেন যদি থাকে, ভোটার কার্ডের নাম্বার। তো দুটো ক্ষেত্রেই যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আত্মীয়ের নাম, যাকে দেখিয়ে আপনি ভেরিফিকেশান করতে চাইছেন তার নামটা দেবেন, তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা দেবেন। অনেকে বলছিলেন যে আমার ঠাকুরদার যদি ডিটেলস দিয়ে আমি করতে যাই, আমার ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে হবে? হ্যাঁ হবে, আপনার ঠাকুরদার দিয়েও কিন্তু করলে আপনি নাম তুলতে পারবেন। আগেই বললাম যে এই যে এসআইআরের যে ম্যাপিংটা হয়েছে না, সেই ম্যাপিংয়ে কিন্তু আগে থেকেই আপনার পরিবারে কার কার নাম আছে না আছে সব কিন্তু দেখা হয়ে গেছে। আচ্ছা, এবারে জেলা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, বিধানসভা কেন্দ্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো যেমন দেওয়া হয় তেমন কিন্তু দিয়ে দেবেন। এরপরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপনারা দিতে পারেন। আপনি যদি আপনার পরিবারের অন্য কারো ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি তার নামটা, যার নামে ফিল আপ করছেন তার নামটা আগে লিখবেন, তারপর আপনার নামটা লিখবেন এবং আপনার সঙ্গে কী সম্পর্ক সেটা লিখবেন, পাশের তারিখটা লিখে দেবেন। তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন আর এখানে বিএলওরা সিগনেচার করবে এবং ফর্মটা কিন্তু নিয়ে চলে যাবে। তারপর এসআইআর লিস্টে আপনার নামটা কিন্তু উঠে যাবে, কোনো ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়বে না। চলুন এবার যে গাইডলাইন বা নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এতক্ষণ আপনাদেরকে বাংলা যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখালাম। এবারে এর যে গাইডলাইন রয়েছে আর সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফ থেকে কি জানানো হয়েছে, কোনো ডকুমেন্ট লাগবে কি না বা যে লাগবে না ডকুমেন্ট যেটা বলছিলাম সেটা আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি, যেটা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে প্রকাশিত হয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে। দেখুন কি বলা হয়েছে, 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ, যেটা চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই ফর্ম দেওয়া এবং সংগ্রহ করার কাজ চলবে। এর মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তবে ফর্ম যখন আপনি ফিল আপ করবেন কোনো রকম কোনো কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। দেখুন এই জায়গায় কিন্তু সেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন বলা হয়েছে গণনা পর্বে অর্থাৎ ইনুমারেশন যে ফেজটা চলবে, যেটা ডেট কিন্তু দেওয়া রয়েছে, পূরণ করা ফর্ম বা পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এই সময় কোনো নথি কিন্তু জমা করার প্রয়োজন নেই। কখন জমা করতে হবে? শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে। কারণ আমি যদি নোটিশ জারি হয়, নির্বাচন কমিশন যদি কারোর উপরে সন্দেহ করে বা ডেটাবেসে ধরুন আপনারটা ম্যাচ করছে না, আপনার আত্মীয় স্বজনের নামের সঙ্গে আপনার ম্যাচ করছে না 2002 সালে যাদের নাম ছিল, তো সেক্ষেত্রে আপনাকে নোটিশ করা হতে পারে। নোটিশ করা হতে পারে বা হিয়ারিং করা হতে পারে, আপনার থেকে ডকুমেন্ট চাওয়া হতে পারে। তো তারপরে দেখুন বলা হচ্ছে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন। তো এই যে ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটা ফিল আপ করবেন, করার পরে যে 11টা নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করলে পরবর্তীতে এসআইআর লিস্টে আপনার নাম উঠে যেতে পারে বা উঠে যাবে।
আপনারা চিন্তা করবেন না, যদি ভারতীয় হন, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে বা তথ্য থাকে, আপনি প্রমাণ করতে পারেন, তাহলে এমনিতেই এসআইআর লিস্টে আপনার নাম উঠে যাবে। আচ্ছা, গাইডলাইনটা দেখাচ্ছি। দেখুন এখানে কি বলা হয়েছে, গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকা তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারবে। তো যেমনটা আপনাদেরকে 2002 সালের লিস্ট কীভাবে চেক করবেন সেটা দেখিয়েছিলাম। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। যাদের তথ্য নেই, যেমনটা বলছিলাম, তাদেরকে ইআরওরা নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথিপত্র প্রদান করতে হবে। আর এর মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনাদেরকে মোটামুটি ফিল আপ করতে হবে। আর বয়স অনুযায়ী কার কী নথি লাগবে সেটা তো আগেই আমরা আলোচনা করেছি। যাই হোক, মোটামুটি আপনারা দেখতে পেলেন বাংলা যে ফর্মটা প্রকাশিত হয়েছে, এই ফর্মটা ফিল আপ করেও কিন্তু আপনারা জমা করতে পারবেন। বিএলওরা কিন্তু আপনাদের বাড়িতে হয়তো এই ধরনের বাংলা ফর্মই আনবে। তো বাংলা ফর্ম বেটার নাকি ইংরেজি ফর্ম বেটার, কোনটা আপনার ভালো মনে হয়েছে অবশ্যই লিখে জানাবেন। আর এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য, মতামত বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজ এখনও পর্যন্ত যদি ফলো না করে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সঙ্গে OECSDR নিউজ লিখে সার্চ করলেই কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন। আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।